খুব কমন জিনিস না, আমাদের যত কিছু হয় জীবনে, যা আমাদের ঘটতে থাকে তার মূলে কিন্তু এই শব্দটি। সকালে উঠে প্যান্ডি খেয়ে নিয়েছি, বাবা আমার তো আজকাল অম্বল হচ্ছে, কিন্তু সব অম্বল কিন্তু পেটের সমস্যা থেকে হচ্ছে না, প্রচন্ড কাজের চাপ, বস বলেছে এই কাজগুলো করে যেতে হবে, আমি ওটাকে হ্যান্ডেল করতে পারছি না, রাত্রির 9টা বেজে যাচ্ছে বাড়ি ফিরতে, এসে কি হচ্ছে, বইয়ের মুখানি, বাড়িতে তো তুমি টাইমই দাও না, লাভ ম্যারেজ করেছি আর তো আমি বাড়ির লোককে বলতে পারবো না ভাই আমি নিজে থেকে বিয়ে করেছি, অথবা আমাকে নিয়ে চলতে হবে, ক্রনিক স্ট্রেস, আনহেলদি সোশ্যাল রিলেশনশিপস, টক্সিসিটি, যে বন্ধুত্বের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ছোটবেলায় হতো না ভাগ আর আড়ি, ওই আড়ির ব্যাপারটাই যেন দিনকে দিন বেড়ে চলেছে, যেটা কিন্তু আমাদের রেগুলার যে একটা ইকুইলিব্রিয়াম, আমাদের যে ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, ওটাকে কিন্তু নষ্ট করে দেয়, ডিসব্যালেন্স করে দেয়। পুষ্পস্তবক দেওয়া হচ্ছে মহিলা ম্যাডামকে, আমাদের প্রেসিডেন্ট সুবীর দত্ত, আমাদের পুষ্পস্তবক দেবে। আর কোনো ভূমিকা না করে সরাসরি অনুরোধ করব মন্দিরা মুখোপাধ্যায় ম্যাডামকে তার যে স্ট্রেস নিয়ে যে আলোচনা, চাপ, সে নিয়ে আমাদের আলোচনা করবেন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার আওয়াজ ক্লিয়ার? খুব কমন জিনিস না, স্ট্রেস ওয়ার্ডটা আমরা কেমন ভাবে ইউজ করতে থাকি সবসময়। স্ট্রেস কি আমরা একটু জেনে নিই। আমাদের যত কিছু হয় জীবনে, যা আমাদের ঘটতে থাকে তার মূলে কিন্তু এই শব্দটি, এবং শব্দটিকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। কিন্তু স্ট্রেস কি, পীড়ন কি, এটা তো আমাদের জানতে হবে যে পীড়নটা কি। এই যে মেন্টাল টেনশন বা স্টেট অফ ওয়ারি যেটা আসছে আমাদের, এটা আসে কোথা থেকে? এমন কোন ডিফিকাল্ট সিচুয়েশন আমরা যখন ফেস করি যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো না, সেই জায়গা থেকে কিন্তু এই স্টেট অফ ওয়ারিটা আমাদের তৈরি হয়ে যায়। কি হবে কি হবে কি হবে, আনসার্টেনিটি। আমরা জাস্ট প্যান্ডেমিক একটা কাটিয়ে উঠেছি, আনসার্টেনিটি। লকডাউন হয়ে গেছে, মানুষজন কোথায় ছুটেছে? দোকানে বাজার হাট করতে, জিনিসপত্র এক্সট্রা করে চাল ডাল সবকিছু আমরা কিনে রেখে দিচ্ছি। কি না স্টেট অফ ওয়ারি, কি হবে আগামী দিন আমরা জানি না। সেখান থেকে আমাদের স্ট্রেস তৈরি হলো, সেখান থেকে মানুষের ভিতরে টেনশন তৈরি হলো। কিসের টেনশন? বাঁচবো তো, বেঁচে থাকবো তো, কালকে দিনটা দেখতে পাবো তো। এই জায়গাটা হচ্ছে আমাদের স্ট্রেস, যেটা কিন্তু আমাদের রেগুলার যে একটা ইকুইলিব্রিয়াম, আমাদের যে ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, ওটাকে কিন্তু নষ্ট করে দেয়, ডিসব্যালেন্স করে দেয়। আমরা একটা ইমব্যালেন্সিং পজিশনে পৌঁছে যাই। এবারে আমি টাইপস অফ স্ট্রেস যেগুলো হয় আমাদের, সেগুলোকে আমি একটু বুঝিনি। এখানে হচ্ছে অ্যাকিউট স্ট্রেস, ঠিক আছে? অ্যাকিউট স্ট্রেস হচ্ছে বেসিক্যালি আমরা ডে টু লাইফ আমরা হ্যান্ডেল করি, কিন্তু সেটাকে আমরা হ্যান্ডেল করিনি। স্ট্রেস থাকি ঠিকই, কিন্তু হ্যান্ডেল করিনি। কিরকম? ওই দৈনন্দিন জীবনে আমরা সকালে উঠতে হবে, উঠেই অ্যাক্টিভিটিস করতে হবে। স্টুডেন্টদের কি হয়, সকালে উঠে স্কুল যেতে হবে, পার্টিকুলার একটা টাইমে স্কুল পৌঁছতে হবে, যারা অফিস গোয়ার অফিসে যেতে হবে, ট্রেন ধরতে হবে। অ্যাকিউট স্ট্রেস এগুলো থাকে আমাদের জীবনে, আমরা এগুলোর সঙ্গে ডিল করতে পারি। তারপর হচ্ছে ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেস বেসিক্যালি কিন্তু নেভার এন্ডিং স্ট্রেস, নিয়ে চলছি সঙ্গে সঙ্গে। কিরকম? ধরুন কাজ, প্রচন্ড কাজের চাপ, বস বলেছে এই কাজগুলো করে যেতে হবে, অর আইদার আমাকে করে ফেলতে হবে, আমি ওটাকে হ্যান্ডেল করতে পারছি না। আমার রোজ প্রত্যেক দিন রাত্রির 9টা বেজে যাচ্ছে বাড়ি ফিরতে, এসে কি হচ্ছে, বইয়ের মুখানি, বাড়িতে তো তুমি টাইমই দাও না। আবার স্ট্রেস কি? আজও তুমি অফিসে ছিলে তো? স্ট্রেস, ভাই আমি তো বোঝাতেই পারছি না যে কি হচ্ছে আমার সঙ্গে। এই জিনিসগুলো হচ্ছে ক্রনিক স্ট্রেস। ইভেন ধরুন ব্যাড ম্যারেজ,
আমি বিয়েটাকে হ্যান্ডেল করতে পারছি না। হ্যাঁ, গত পরশু বোধহয় প্রচুর, মানে আমার তো মনে হয় বিদিন 30 যাদের বয়স তাদের প্রায় বিয়েই হয়ে গেল চন্দ্রনগর চৌধুরীতে। এবারে আদর করে বউকে নিয়ে গেল, বউ 3 দিন বাদে হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না, হতেই পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আর মানে শ্বশুর বাড়ি হয়তো বউকে মানতে পারছে না, হতেই পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ব্যাড ম্যারেজ। তো অটোমেটিক্যালি সেটা কিন্তু একটা ক্রনিক স্ট্রেস, যে আমাকে কিন্তু বছরের পর বছর এইভাবেই চলতে হবে, এদের সঙ্গে চলতে হবে। আর আরেকটা সমস্যা আমি বলি, লাভ ম্যারেজ করেছি, আর তো আমি বাড়ির লোককে বলতে পারবো না ভাই তোমরা অ্যারেঞ্জ ম্যারেজ করেছো, তোমরা দেখে শুনে বিয়ে দিয়েছো, আমি নিজে থেকে বিয়ে করেছি, অথবা আমাকে নিয়ে চলতে হবে। ক্রনিক স্ট্রেস। যাকে আমি পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, সে যদি এখন বিয়ের পরে মুখ ঝাঁটা দেয়, আমাকে সহ্য করতে হবে, ক্রনিক স্ট্রেস। আর কি হতে পারে, যদি কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্স, যদি কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্স আমাদের থাকে ছোটবেলায়, সেটা কিন্তু নিয়ে বই বেড়াচ্ছি। কিরকম, হয়তো অ্যাবিউজ হয়েছে বা মারধর করেছে, কিছু একটা এমন হয়েছে, স্কুলেতে এমন একটা পানিশমেন্ট দিয়েছে, কর্পোরাল একটা কোনো পানিশমেন্ট দিয়েছে আননোয়িংলি, যেটা কিন্তু তার মধ্যে একটা বসে গেছে। সেই ট্রমাটিক এক্সপেরিয়েন্স থেকে একটা ক্রনিক স্ট্রেস তার মধ্যে তৈরি হয়েছে। তো ক্রনিক স্ট্রেস এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা এসকেপ করে যেতে পারি না, যে পালিয়ে অ্যাভয়েড করে চলে যাব সিচুয়েশনস, সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। তারপর হচ্ছে এপিসোডিক অ্যাকিউট স্ট্রেস। আর কি এপিসোডিক স্ট্রেসের ক্ষেত্রে কি হয়, আমরা জেনারেলি হচ্ছে ইন্টেন্স স্ট্রেস, যেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারছি না। ইন্টেন্স স্ট্রেস মানে ধরুন শরীর খারাপ হতে পারে, হ্যাঁ, কোনো শারীরিক কোনো প্রবলেম হতে পারে, ফিজিক্যাল কোনো প্রবলেম হয়েছে বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, যেগুলোকে একদম ইন্টেন্স আমরা হ্যান্ডেল করতে পারছি না, বাট আমাকে কোনোভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। আর ইউস্ট্রেস তো আগেই বলেছি যে এটা পজিটিভ স্ট্রেস। এরপর হচ্ছে স্ট্রেসার। স্ট্রেসার কি? স্ট্রেস তো আমরা বুঝলাম, স্ট্রেসারও আছে। তো স্ট্রেসের ক্ষেত্রে আবার চাপ যে আবার স্ট্রেসারও আছে। কি স্ট্রেসার? না বাইরের কোনো সিচুয়েশন বা ভেতরের কোনো সিচুয়েশন, যেগুলোকে আমরা কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আমাদের ভেতরে তৈরি হচ্ছে, সেরকম একটা জিনিস। যে কোনো শরীর খারাপ হতে পারে, রাস্তাঘাটের মানে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কোথাও আসতে গিয়ে আমি পৌঁছাতে পারলাম না টাইমলি, সেই জায়গাটা হতে পারে। এই বিভিন্ন জিনিস, যে কোনো ছোটখাটো জিনিস কিন্তু আমাদের জন্য স্ট্রেসার হিসেবে কাজ করতে পারে। টাইপস অফ স্ট্রেসার। শারীরবৃত্তীয় স্ট্রেসার, প্রথমটা ফিজিওলজিক্যাল স্ট্রেসার, শারীরবৃত্তীয়, যেটার মধ্যে ধরুন হেলথ ইস্যুস খুব কমন, কন্টিনিউয়াস মেডিসিন খেতে হচ্ছে, মেডিসিন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। আমি আমার এক্সাম্পল দিচ্ছি, আমি এখন প্র্যাকটিক্যালি ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে রয়েছে। ক্যালকিনিয়াস পর জানেন তো, হাড় বেড়ে যায় গোড়ালিতে, আমার দুটো পায়ে হাড় বেড়ে গেছে। এবারে ভাবো কি স্ট্রেসের ওটা, আমি না ভালো করে হাঁটতে পারছি, না অনেকক্ষণ দাঁড়াতে পারছি, কিন্তু অ্যাক্টিভিটিস গুলো আমাকে ডেইলি লাইফে করে যেতে হবে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ট্রেস। লাইফস্টাইল স্ট্রেসার কি? যে আমি সেটাকে মেইনটেইন করতে পারছি না, যে যে চয়েসেস গুলো আমি করছি লাইফে, সেই চয়েসেস গুলোকে আমি মেইনটেইন করতে পারছি না, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ডিসিশনটা ভুল নিলাম। এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল স্ট্রেস। মেজর লাইফ ইভেন্ট স্ট্রেসার হিসেবে কি হতে পারে? কোনো প্রিয়জনকে হারানো হতে পারে, অন্য জায়গায় আমি শিফট করে গেলাম জবের সূত্রে, সেটা হতে পারে, বা ধরুন বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড নই, কোনো দায়িত্ব আমি নিতে পারছি না, সেটা হতে পারে। যে কোনো মেজর লাইফ ইভেন্টস কিন্তু সেখানটা আসতে পারে। অর্গানাইজেশনাল স্ট্রেসার, এটা তো আমরা জানি যে কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, সেখানেই চাপ,
কাজের ক্ষেত্রে হতে পারে, যারা বিভিন্ন ভাবে কাজ করছেন, মানে ধরুন অফিস গোয়ার্স হতে পারেন, লয়ার হতে পারেন, সব জায়গাতেই কিন্তু এই চাপের একটা জায়গা থাকছে যে আমাকে অ্যাক্টিভিটিস গুলো করতে হবে। টিচার্সদের উপরে আগে আমরা জানতাম যে মানে বুঝতাম আর কি যে টিচার হওয়া মানে সবথেকে মানে সেফ একটা চাকরি। এখন টিচার্সদের উপরেও প্রচুর চাপ, স্পেশালি যদি প্রাইভেট ইনস্টিটিউশন হয় আরো বেশি চাপ। শুধু সেটা নয়, এগুলো বাদ দিয়েও আমি যদি ক্লাব বলি বা এই যে ধরুন আপনাদের অ্যাসোসিয়েশন, এখানেও কিন্তু যারা রয়েছেন এক্সিকিউটিভ কমিটি বা এদের উপরে চাপটা অনেক বেশি থাকে যে একটা কোনো প্রোগ্রামকে আমাকে খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করতে হবে। এটাও চাপ। এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল স্ট্রেস। ফাইন্যান্সিয়াল স্ট্রেসের আমরা জানি যে বিল পে করতে পারা যায়নি বা ট্যাক্সেস বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এইগুলো ফাইন্যান্সিয়াল স্ট্রেসের। সোশ্যাল স্ট্রেসের কি, যেগুলো আনহেলদি সোশ্যাল রিলেশনশিপস, টক্সিসিটি, যে বন্ধুত্বের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, এমনি রিলেশনশিপে হতে পারে, যে টক্সিসিটি একটা চলে আসে। টক্সিসিটি নিশ্চয়ই বোঝানো দরকার নেই, কারণ আমরা আশেপাশের মানুষ অনেক আমরা পাই যারা খুব টক্সিক। এনভায়রনমেন্টাল স্ট্রেসের হিসেবে যেগুলো আমাদের মানে সুনামি এসে গেল বা ন্যাচারাল ক্যালামিটিস যা কিছু আছে সেটা। সাইকোলজিক্যাল স্ট্রেসর, যেটা আমাদের চাপ সৃষ্টি করে দু রকম ভাবে, একটা হচ্ছে ইন্টারনালি আর একটা হচ্ছে সোশ্যাল প্রেসার। ইন্টারনালি হচ্ছে ধরুন এক্সপেকটেশনস মিট আপ করতে পারছি না, অন্তর্দ্বন্দ্ব চলছে মনের ভেতরে, সেটা আমাদের মধ্যে চাপ সৃষ্টি করে। আর একটা হচ্ছে সোশ্যাল প্রেসার, যে আমি কারোর সঙ্গে মিশতে পারছি না, মেশার জায়গাটাতে, আপনি একটু জল খাবেন, মেশার জায়গাটাতে আমাদের অসুবিধা হচ্ছে, ফ্রাস্ট্রেশনস তৈরি হয়ে যাচ্ছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপস আমরা ভালোভাবে মেইনটেইন করতে পারছি না। আজকে এর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, কালকেও এমন একটা কথা বলে দিল আর ভালো লাগলো না, ব্যাস কাট। ছোটবেলায় হতো না ভাগ আর আড়ি, ওই আড়ির ব্যাপারটাই যেন দিনকে দিন বেড়ে চলেছে, সেগুলো অটোমেটিক্যালি আমাদের মধ্যে কিন্তু স্ট্রেস ফেলে দিচ্ছে। সাইন্স অফ স্ট্রেস, এগুলো একটু ভালো করে দেখে নিন, কারণ আমার মনে হয় এর মধ্যে অনেক কিছুই আমাদের হয়, অনেক বেশি করে হয়। বিপি হাই, সর্দি কাশির একটা ধাপ, বেসিক্যালি ছোট বাচ্চাদের মধ্যে অনেক বেশি এটা বোঝা যায়। অনেক সময় দেখবেন ইনহেলার দিচ্ছে ডাক্তার ছোট বাচ্চাকে, হ্যাঁ, সব ইনহেলার কিন্তু যে তার অ্যাস্থমেটিক কোনো প্রবলেম হচ্ছে তা নয়, কিন্তু স্ট্রেসের জন্য কিন্তু তার সমস্যা তৈরি হচ্ছে। বুক ধড়ফড়ানি, এটা তো আমরা জানি, কোনো একটা সিচুয়েশন, আননোন সিচুয়েশনে যাওয়ার আগে অনেক সময় আমাদের আরে বাপরে বাপ, হাঁ করলেই বোধহয় হার্টটাই বেরিয়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার। মাথা ধরা, যেটা আমি আগেও বলেছি, খুব কমন ফিজিক্যাল রিঅ্যাকশন মাথা ব্যথা, কমন ফিজিক্যাল রিঅ্যাকশন অম্বল হয়ে গেছে। প্রায় বলি কি হলো না, সকালে উঠে প্যান্ডি খেয়ে নিয়েছি, বাবা আমার তো আজকাল অম্বল হচ্ছে, কিন্তু সব অম্বল কিন্তু পেটের সমস্যা থেকে হচ্ছে না, সব অম্বল, কিছু কিছু অম্বল বেশি স্ট্রেনের ফলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। হাত পা ঘামা, তার সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা, হ্যাঁ, এই পা কামড়াচ্ছে, দেখবেন পা কামড়াচ্ছে, হাতে ব্যথা করছে, প্রচন্ড পেইন হচ্ছে, হাত উঠাতে পারছি না, এবং ডিক্রিজ সেক্স ড্রাইভ থাকে, সেক্সের প্রতি কোনো ইচ্ছা থাকে না, আর্জটা আস্তে আস্তে কমতে থাকে, মানে যেহেতু ওয়ার্ক প্রেশার নিতে পারছি না বা বাইরের দুনিয়া থেকে প্রেশারটা নিতে পারছি না, সেক্সের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। চেঞ্জেস ইন ওয়েট, এটা তো থাকেই আমাদের, মোটা হয়ে যাচ্ছি, রোগা হয়ে যাচ্ছি, যা কিছু হতে পারে, মানে এটা না যে শুধু স্ট্রেসের জন্য সে মোটা হয়ে গেল বা শুধু রোগা হয়ে যাচ্ছে তা নয়, তাহলে তো মানুষ স্ট্রেস নিত যদি রোগা হওয়ার ব্যাপার থাকতো, কিন্তু সেটা হয় না। আমরা কিন্তু মোটা রোগা দুটোই হয়, কারণ খাওয়া তার সঙ্গে চলতে থাকে, ওবেসিটির জায়গা খুব বেশি কিন্তু চলে আসে। মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যেও কিন্তু মাসিক ঋতুর পরিবর্তন একটা দেখা যায়, যে দেরিতে দেরিতে পিরিয়ডস হচ্ছে, বা হঠাৎ করে 1 বছর 1.5 বছর পিরিয়ডস টোটালি বন্ধ হয়ে গেল কিন্তু বয়স হয়নি। হাত পা
কাঁপা, অনেক বেশি স্ট্রেস হলে পরে নিজেরাই ফিল করবেন ভেতর থেকে কেমন একটা কাঁপুনি আসছে, ঠিক যেন ঠান্ডা লেগে গেছে, তা কিন্তু নয়, গরমকালেও সেটা হচ্ছে। কারোর সঙ্গে একটা কথা বলতে যাচ্ছি, হাতটা এরকম 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 করে কাঁপছে, এবং ঘাড়ে আর কাঁধে প্রচন্ড একটা যন্ত্রণা, যেটা আপনারা ফিল করবেন যাদের হাইপারটেনশনের প্রবলেম আছে। দেখবেন এখান থেকে একটা ব্যথা তৈরি হয় এবং সেটা বেশ পেইনফুল, সেটাকে যেন কোনোভাবেই আর কি রিলিজ করতে পারছি না, ওটা কিন্তু স্ট্রেস থেকে ডেভেলপ করছে। মাথা ঘোরা, দাঁড়িয়ে আছে একটু টাল খেয়ে গেলাম, এত স্ট্রেস নিয়ে নিচ্ছে যে একটু টাল খাওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে পেটের প্রবলেম, আইবিএস শুনেছেন তো, ইরিটেবল বাউল সিনড্রোম, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে ডায়রিয়ার একটা সমস্যা হয়, মাঝে মধ্যে পেট খারাপ হয়ে যাচ্ছে, পেটের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। বিহেভিয়ারাল সায়েন্সে কি হতে পারে? পুয়ার সেলফ কেয়ার, চান করতে ইচ্ছা করছে না, এটা না যে দীর্ঘদিন করছে না তা নয়, কিন্তু নিজেকে মেইনটেইন করছে না, যে একটু সাজগোজ করবো, একটু নিজেকে প্রেজেন্টেবল রাখবো, সেই জায়গাটা হয়তো সে মেইনটেইন করতে চাইছে না, আসছেই না। এত স্ট্রেস, বাবা চুল আঁচড়াবার সময় নেই। দেখবেন বাড়িতে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বেলা 12টার সময় দাঁত মাজছে, দেখেছেন নিশ্চয়ই। কেন? সকাল থেকে সে এত স্ট্রেসে রয়েছে যে সে দাঁত মাজারও টাইম পায়নি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন সে দাঁত মাজছে। এবং যে জিনিসগুলো সে করতে পছন্দ করত সেইগুলোকে কিন্তু আর সে এনজয় করছে না, তার ভালোই লাগছে না গান শুনতে। ভালো, শুধু গান শুনে কি হবে, আর আমার ভালো লাগছে না গান শুনতে, খুব বিরক্ত লাগছে। কেউ ভালো কথা বলছে, মা ভালো করে কথা বললো, বাচ্চা চেঁচিয়ে দিল, কিন্তু চেঁচাবার কোনো কারণই নেই, কিন্তু ও সেই স্ট্রেসটা, সেই প্রেশারটা সেই মুহূর্তে কিন্তু সে নিতে পারছে না। আর হচ্ছে যে একটা ড্রাগ ডিপেন্ডেন্সি হয়ে যায়, ড্রাগ অ্যাডিকশন তৈরি হয়ে যায়। এখন আরেকটা ডিপেন্ডেন্সি আমি বলবো মোবাইল ডিপেন্ডেন্সি হয়ে যায় প্রচন্ড ভাবে। নিজের স্ট্রেসকে হটাবার জন্য বড়রাও বাচ্চারাও সবাই মোবাইল ডিপেন্ডেন্সি, একটু আমি রিলস দেখে নিলাম, একটু আমি গান শুনে নিলাম, একটুখানি কিছু গেম খেলে নিলাম, তাহলে কি হলো, আমার রিলিজ হয়ে গেল, আমার স্ট্রেসটা অনেকটা কমে গেল। আর হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ, যে মদাসক্তির যে জায়গাটা, ওই জায়গাটা তৈরি হয়ে যায়। রোজ দিনই সন্ধ্যেবেলা হয়তো কোনো বারে চলে যাচ্ছে, বা বন্ধু বান্ধবের সঙ্গটাই এমন হয়ে যাচ্ছে যে রোজই একটু একটু করে সে কিন্তু মানে বসে পড়ছে ড্রিঙ্কস নিয়ে। ইমোশনাল সায়েন্স, হঠাৎ করে রাগ হয়ে যাওয়া, একটা ইরিটেটেড একটা মুড, সবসময় একটা খিচখিচে মেজাজ, কিছুই ভালো লাগছে না, খুব মুডি, মুড সুইংস, কখনো ভালো মেজাজ কখনো খারাপ মেজাজ। আর হচ্ছে ফ্রাস্ট্রেশন, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ফিল করছে, কোনো কাজই সে ভালো করে করতে চাইছে না, ফ্রাস্ট্রেশনের জন্য অটোমেটিক্যালি হয় না। সাইকোলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা বলবো যে একটা কনসেন্ট্রেটিং প্রবলেম তৈরি হয়ে যায়, কনসেন্ট্রেট করতে আমরা পারি না, যদি খুব স্ট্রেসে থাকি কিছুদিন আমরা কনসেন্ট্রেট করতে পারি না। কেন কনসেন্ট্রেট করতে পারি না? না, ওই জায়গাটা তৈরি হয়ে যায় যে কি হবে কি হবে কি হবে, এই কি হবে যার জবাব নেই, কিন্তু আমরা ওটাকে নিয়ে বড্ড বেশি তাকে পাত্তা দিয়ে দিই, এক্সেসিভ ওয়ারি করি, দুশ্চিন্তায় ভরপুর, চিন্তা করি না বাট দুশ্চিন্তাটা করি। এবং অ্যাংজাইটি খুব কমন জিনিস, স্ট্রেস রিলেটেড অ্যাংজাইটি, এটা ভীষণ ভাবে তৈরি হয়ে যায়। অ্যাংজাইটি কি, আমি সেটাতেও আসবো। এবং মনে রাখতে পারি না, ভুলে যাই। কেউ কোনো কাজ বলেছে, দেখবেন খুব কমন বাড়িতে হয়, মায়েদের বা ওয়াইফদেরও দেখতে পারেন, মেন্সদের ক্ষেত্রেও হয়। রান্নাঘর থেকে বেরোলো, ফ্রিজটা খুলে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ, মনে পড়লো না কিন্তু যে আমি কি দেওয়ার জন্য এখানে এসেছি। বাচ্চাকে বকছে, আমার চশমাটা কোথায় রেখেছিস, চশমাটা তো খুঁজে পাচ্ছি না। বাচ্চা বললো, আপনার মাথার উপরেই তো রয়েছে চশমাটা, এখানে চশমাটা খুঁজে কিন্তু খুঁজে বেড়াচ্ছে পুরো বাড়ি, মনে রাখতে পারছি না যে আমি জিনিস কোথায় রাখছি। আর ফাজি থিংকিং হয়, মানে কিছু এমন থটস আসতে থাকে
যেগুলোকে কন্ট্রোল করা যায় না। বেসিক্যালি কি হয়, আমি খুব শর্টে একটা জিনিসটা বলবো, নেগেটিভ থটস কে অনেক বেশি যদি আমরা প্রায়োরিটি দিই, সেই ক্ষেত্রে এই জায়গাটা তৈরি হয়ে যায়। নেগেটিভ থটস কে আমরা যত প্রায়োরিটি দেব, যত তাকে রেন্টে মনের ভেতরে বসিয়ে রাখবো যে ভাই ভাড়া দিচ্ছ না অথচ তুমি বসে থাকো এখানে, হ্যাঁ আদর আপ্যায়ন করে বসিয়ে রাখবো, তত কিন্তু আমাদের স্ট্রেস লেভেল হাই হতে আরম্ভ করবে। স্ট্রেস কিন্তু আমাদের এক্সটার্নাল ইভেন্টস এর মাধ্যম থেকে তৈরি হয়। আশেপাশে আমার সারাউন্ডিংসে কোনো এক্সটার্নাল ইভেন্টস হচ্ছে, সেখান থেকে আমাদের স্ট্রেসটা তৈরি হয়। অ্যাংজাইটি কি? এই ইন্টারনাল রিঅ্যাকশন টু স্ট্রেস। আমি ডিল করতে চাইছি, আমার মাথা ধরছে, মাইগ্রেন, বাইরের কোনো কিছু থেকে কিন্তু মাইগ্রেনের সমস্যাটা তৈরি হয়েছে। আমাকে একটা পিপিটি করে জমা দিতে হবে, আমার কিন্তু টাইম হয়নি জমা দেওয়ার, আমি পিপিটিটাই বানাতে পারিনি, কিন্তু আমাকে ওটা জমা দিতে হবে। হলো, বাড়িতে এসে কি হয়ে গেল, মাথা ধরতে আরম্ভ করলো, গা গুলাতে আরম্ভ করলো। যতক্ষণ না আমি বমি করছি ততক্ষণ আমি ভালো ফিল করছি না। তার রিঅ্যাকশনে কি হলো, আমি একটু ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ে আমি ঠিক হয়ে গেলাম। কি হলো আলটিমেটলি, মাইন্ড কাম হয়ে গেল, মাইন্ড ভাবতে পারলো যে আমাকে কি করতে হবে। তো অ্যাংজাইটি হচ্ছে আমাদের ইন্টারনাল রিঅ্যাকশন, যেটা আমরা স্ট্রেসের জন্য ফেস করি। কারণগুলো একটু বলে দিই। আনসেটলিং এফেক্টস অফ চেঞ্জ, পরিবর্তনকে আমরা মানতে পারি না যে এটা পরিবর্তন হলো। আশেপাশে কোন সারাউন্ডিংসে এই পরিবর্তনটা হলো, সেটাকে মানতে পারছি না, নিতে পারছি না। আমার জায়গা চেঞ্জ হয়েছে, একটা শহর থেকে আরেকটা শহরে আমি ট্রান্সফার হয়েছি, ওখানকার পরিবেশকে আমি মানতে পারছি না। তো অটোমেটিক্যালি আমার জন্য সেটা কিন্তু একটা কারণ। এবং যখনই মনে করবো যে আউটসাইড ফোর্স আমার উপরে চাপ সৃষ্টি করছে, দেখবেন স্ট্রেস অনেক বেশি হয়ে যাবে। আপনি যখনই মনে করবেন না বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে আপনাকে, আপনার ডিসিশনকে, আপনি যা করতে চাইছেন সেটা বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে, অটোমেটিক্যালি সেখানে স্ট্রেস অনেক বেড়ে যাবে। আর তার জন্য কি হচ্ছে, নিজের কন্ট্রোল, পার্সোনাল কন্ট্রোল আমরা লুজ করে ফেলছি মনে হচ্ছে। এটা কিন্তু আমরা লুজ করছি না, আমরা মনে করছি যে এইটার উপরে কোনো আমাদের পার্সোনাল কন্ট্রোলই নেই, যা হবে হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। লাইফ ইভেন্টস আমাদের যেটা আগেও আমি বললাম যে বিয়ে হতে পারে, চেঞ্জিং জবস হতে পারে, ডিভোর্স হতে পারে, কোনো প্রিয়জনের মৃত্যু হতে পারে, এক্সাম হতে পারে, যে দিনের পর দিন আমি প্রিপারেশন করে যাচ্ছি অথচ আমি ক্র্যাক করছি না। হ্যাঁ, এটা প্রচন্ডভাবে আমাদের জন্য একটা স্ট্রেস হতে পারে যে প্রত্যেক বাড়ি আমি পরীক্ষাতে একটা বসছি, এসএসসি হোক বা আরো যা পিএসসি হোক, বসছি, প্রিপারেশন নিচ্ছি, পৌঁছচ্ছি একটা পার্টিকুলার পয়েন্ট অবধি, কিন্তু আমি ক্র্যাক করতে পারছি না। তো এইগুলো আমাদের মধ্যে একটা লাইফ ইভেন্ট যেগুলো স্ট্রেস ফেলে। তারপর হচ্ছে হ্যাসেলস কি, যেগুলো আমাদের পার্সোনাল সারাউন্ডিং থেকে যেখান থেকে তৈরি হচ্ছে, যেরকম ধরুন বাড়ির মেইনটেনেন্স, এখানে এটা খসে পড়ে যাচ্ছে, এখানে প্লাম্বারকে ডাকতে হবে, মেইনটেনেন্স একটা। তা বা ওই যে বললাম জিনিসপত্র হারিয়ে ফেলা, সেটাও হতে পারে। ডেইলি লাইফ হ্যাসেলস এগুলো। বা দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কি করে ম্যানেজ করব, কি করে চালাবো। বা ধরুন ওজন বেড়ে যাচ্ছে, খাওয়া কন্ট্রোল করতে হবে, এই খাবারগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আমি সেগুলোকে কিন্তু আমি চট করে কিনতে পারছি না, তো সেটাও কিন্তু হ্যাসেলস। আর ট্রমাটিক ইভেন্টস আমরা জানি, ট্রমাটিক ইভেন্টস ন্যাচারাল ডিজাস্টার্স, হ্যাঁ আমাদের জন্য এখন তো রিসেন্টলি আমরা ফেস করেছি, লকডাউনকে আমরা জয়ী করেছি, লকডাউন পেরিয়ে আমরা নিজেদেরকে সার্ভাইভ করতে পেরেছি। কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো আমাদের জন্য ট্রমাটিক ইভেন্টস। স্ট্রেসকে কি করে ম্যানেজ করব? স্ট্রেস বুঝে গেছেন তো সবাই? ফিল করেননি তো বেশি স্ট্রেস?
এবারে আমরা একটু ম্যানেজিংটা দেখে নিই। প্রথমটা হচ্ছে সেট প্রায়োরিটিস। কোন কাজটা করব, কোন কাজটা করব না, সেটাকে প্রায়োরিটি একটা তৈরি করে নিন। ভীষণ প্রয়োজন সেটা। একটা টু ডু লিস্ট বানিয়ে রাখা যে আমি এই অ্যাক্টিভিটি করব। অনেক বাড়িতে দেখবেন যে সকাল থেকে উঠে 4:30 থেকে উঠে মহিলারা রাত্রির 9:30 অবধি কিন্তু অ্যাক্টিভিটিজের মধ্যে থাকছেন। হ্যাঁ, কিসের জন্য না, সবকিছু যেন পরিপাটি করে হয়। অত কাজ করার কি সত্যি খুব প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। টু ডু লিস্ট যদি আমাদের কাছে থাকে, একটা প্ল্যানিং যদি আমাদের কাছে থাকে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিজের একটা রুটিন যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা অনেক ভালোভাবে স্ট্রেস ফ্রি ভাবে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারবো। নেক্সট হচ্ছে যে একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এটা তো আমাদের লার্নিং এক্সপেরিয়েন্স থেকে আসে। স্ট্রেসফুল সিচুয়েশন আমরা আগে থেকে বুঝতে পারি যেটা হার্ম করতে চলেছে আমাদেরকে, এটাকে আমাকে ফেস করতে হবে, আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তো আমি যদি ওটাকে ভিজুয়ালাইজ করে নিই, তাহলে অটোমেটিক্যালি আমি কিন্তু ওটাকে ওভারকাম করতে নিজেকেই হেল্প করতে পারবো। যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনকে ভিজুয়ালাইজ করাটা খুব দরকার। এক্সপেকটেশনস নিজের প্রতি রাখবো ঠিকই, কিন্তু সেটা অবশ্যই বুঝবো যে আমি কতটা এক্সপেকটেশনস রাখবো। মানে আমি নারকেল গাছে উঠতে চাই, কিন্তু আমি নারকেল গাছে উঠবোটা কি করে, সেটা আমাকে জানতে হবে। স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে। প্রত্যেকটা সিঁড়িতে আমাকে পা ভালো করে দিয়ে জমিয়ে তারপরে উঠতে হবে। এই এক্সপেকটেশনস লেভেল যদি আমরা নিজেরা মনে করি যে এইভাবে রাখবো, তাহলে কিন্তু ওটা আমাদের অ্যাচিভ করতে হেল্প হবে। ওটা কিন্তু আমাদের জন্য স্ট্রেসফুল হয়ে যাবে না। মা বাবার এক্সপেকটেশনস বাচ্চা 92% আনবে মাধ্যমিকে, ঠিক আছে? আর বাচ্চার এক্সপেকটেশন, ভাই আমি তো 60% এর মতো লেখাপড়া করি। ফারাকটা বুঝতে পারছেন কোথায় হয়ে যাচ্ছে? সে তো 92% কি, ও তো 70% ও ভাবেনি, ও তো 60% এ আটকে রয়েছে। কিন্তু সেটা বাড়ানো যেতে পারে। তার এক্সপেকটেশনসটা তার নিজের প্রতি বাড়াতে হবে। তার জন্য তাকে হেল্প আউট করা এবং হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা, এটা ভীষণ দরকার। একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা, একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, একটা ডায়েট প্ল্যান মেইনটেইন করুন। আমি বলছি না একবার যে হাবজি গাবজি খাবেন না, নিশ্চয়ই খাবেন, ইচ্ছা তো করে সবাই এখানে, কিন্তু একটা মেইনটেইন করা। একটা স্লিপ টাইম, যে এটা আমি এই টাইমটা ঘুমোবো, আমি এই টাইমটায় মোবাইল ইউজ করবো না, আমার সবকিছু অফ থাকবে, আমি ঘুমোবো। একটা রেস্ট পিরিয়ড, এই জায়গাটাকে কিন্তু মেইনটেইন করা খুব দরকার। এবং যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি অ্যাজ পার্ট অফ লাইফ। যে আমরা কিভাবে মানে চেঞ্জেস তো হবেই লাইফে, ওইগুলো তো পার্ট অফ লাইফ। আর কিভাবে আমরা থাকবো, দ্যাট ইজ আর্ট অফ লাইফ। তো এই আর্ট অফ লাইফটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব দরকার। আর হচ্ছে নিজেকে প্যাম্পার করা। এই যে এলিফ্যান্ট প্যান্টারিং এর কথা, প্যারেন্টিং এর কথা বলছিলেন না, নিজের প্রতি ওই এলিফ্যান্ট প্যারেন্টিংটাও দরকার আছে নিজের প্রতি। তাই বলে আমি বলছি না কি নিজেকে সবসময় আগে রাখুন, সেটা বলিনি, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজেকে প্যাম্পার করা, যে এটা আমার ভালো লাগছে করতে, আমি এটাকে করব। আমার এই অ্যাক্টিভিটিটা ভালো লাগছে করতে, আমি এটাকে করব। মাইন্ডফুলনেসের কথা ম্যাম আগেই বলেছেন। এটা যদি আমরা একটু মেইনটেইন করতে পারি, একটু ডিপ ব্রিদিং করা, জাস্ট কিছু না 20 বার বসে ইনহেল এক্সেল, একটু চুপচাপ বসে আমরা যদি করি, সেটাতেও কিন্তু অনেক লাভ হয়। ঘুমের কথা আমি আগেই বলেছি যে যথেষ্ট ঘুম দরকার। তাই বলে আমি 12 ঘন্টা ঘুমোচ্ছি সেটা নয়, 6 থেকে 8 ঘন্টা, যেটা আপনার বডি প্যাটার্ন সেটাকে মেইনটেইন করুন। অনেকেরই হয় যে 3-4 ঘন্টায় তার পুরো ঘুম প্যাটার্নটা হয়ে যায়, তো তার জন্য সেটাই ঠিক আছে যে আমাকে 8 ঘন্টা ঘুমোতে বলেছে। আমি তো গেছিলাম সেমিনারে, ম্যাম বলেছেন 8 ঘন্টা ঘুমোতে। 8 ঘন্টা মানে 8 ঘন্টার আগে সে জেগে আছে, সে কিন্তু শুয়ে রয়েছে, দ্যাট ইজ ল্যাপ খাওয়া। সেই ল্যাপ না খেয়ে ঘুমের প্যাটার্নটাকে ঠিক করা, যে আমি একটা পার্টিকুলার টাইমে উঠে পড়বো। এটা যদি আমরা মেইনটেইন করি না, তাহলে দেখুন অটোমেটিক্যালি আমাদের বায়োলজিক্যাল ক্লক কিন্তু সেইভাবে চলবে। এবং হ্যাঁ, যারা অ্যালকোহল কনজিউম করেন
করতেই পারা যায় সেটা বড় ব্যাপার না, কিন্তু তার উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব না, হ্যাবিচুয়েটেড হয়ে যাব না। এবং যদি স্মোক করে তো সেটাকেও কুইট করা। এবারে তো মুশকিল হয়ে যাবে না, এগুলো তো ম্যাক্সিমাম মানুষজনই করে, বাট আমি বলবো যে যদি কেউ ওরকম চেইন স্মোকার হয় তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেসের জন্য সে চেইন স্মোকিং করছে। আমি জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস দেবো, যদি অতই স্মোক নেওয়ার ইচ্ছে হয়, ওই যে পাঞ্জাব লরিগুলো যায় না, তার পেছনে মুখটা লাগিয়ে বসে পড়ুন, প্রচুর স্মোক চলে আসবে ভেতরে। অন্যদের সঙ্গে কানেক্টেড থাকুন, দরকার আছে আশেপাশের বন্ধু বান্ধব বানান, কানেক্টেড থাকুন, যে আপনার কি অসুবিধা হচ্ছে অ্যাটলিস্ট মানুষকে আপনি বলতে পারবেন, বোঝাতে পারবেন। রিল্যাক্সেশন টেকনিক্স প্র্যাকটিস করা, যেটা আমি ডিপ ব্রিথিং এর কথা বলেছি, তার সঙ্গে হচ্ছে ধরুন বিভিন্ন টাইপ অফ ব্রিথিং টেকনিক্স হয়, হ্যাঁ, নিজেকে রিল্যাক্স যত আপনি রাখতে পারবেন সেই জায়গাগুলোকে একটু প্র্যাকটিস করুন। এবং যদি এইগুলোতেও যদি আমি লাস্টের পয়েন্টে আগে বলে নিই যে নিজের কাজটা না একটু ব্রেক ডাউন করে নিন, যে আমি কোন কাজটা করব, মানে প্রায়োরিটি লিস্ট বানান, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 এমনি করে প্রায়োরিটি লিস্ট বানান, হেল্প হবে খুব। আর যদি মনে করছেন যে এগুলোতে কিচ্ছু হচ্ছে না, তাহলে অবভিয়াসলি কোনো এক্সপার্টকে, কোনো থেরাপিস্টকে, কোনো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করুন, তারা আপনাদেরকে হেল্প আউট করে দেবে। এটা আমি জাস্ট একটু পয়েন্টগুলো বলে দিই, কারণ আমাদের আশেপাশে এগুলো এখন অনেক বেশি ঘটছে। আমি জাস্ট পয়েন্টগুলো একবার বলে দেবো, যে আপনারা নিজেরা কি করে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে মানুষ যারা কন্ট্যাক্ট করছে আপনাদের সঙ্গে বা কথা বলছে, যেহেতু কানেক্টেডের কথাটা বললাম, কানেক্টেড থাকছেন আপনারা কি করে তাকে হেল্প আউট করবেন। এই মানুষগুলো না বেশিরভাগ দেখবেন সুসাইড নিয়ে কথা বলছে, কোনো কথায় কথায় মরে যাবো বা মরে গেলে কেমন হবে বা এরকম করলে কেমন হবে, রিলেটেড কথাবার্তা, সুইসাইড রিলেটেড কথাবার্তা এনারা বলেন। আমার দ্বারা কিছু হবে না, আমি যে কেনই বা বেঁচে আছি, এর থেকে মরে গেলে ভালো হয়, আলটিমেটলি সেই কিন্তু মৃত্যু। সারাক্ষণ মৃত্যু নিয়ে কথাবার্তা, মানে ধরুন কোনো লেখা দেখবেন লিখেছে মৃত্যু রিলেটেড, মৃত্যুর সঙ্গে কথা বলা, যে এই হয়েছে। অনেক কবিতা আমরা পাই, অনেক সময় বাচ্চারা অনেক সময় লিখে দেয়। এই যে জিনিসগুলো, এগুলোকে আপনাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। হঠাৎ করে মানে ওই মানুষগুলোকে দেখবেন যে প্রচন্ড আনন্দে রয়েছে, প্রচন্ড শান্ত হয়ে গেছে, ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, আবার হঠাৎ করে দেখলেন যে প্রচন্ড ইউফোরিক হয়ে গেছে, আরে বিশাল আনন্দ করে ফেললো, একটা কোনো গেট টুগেদার হলো, বিশাল আনন্দ করে ফেললো। আপনি দেখলেন যে আরে বাবা এই মানুষটা তো খুব মানে জমিয়ে রাখে, পরে রাতে আবার ডাকলেন, সে চুপচাপ একটা কোণে বসে রয়েছে। যে জিনিসগুলো আগে করতো সেই জিনিসগুলোর প্রতি তার ইন্টারেস্ট চলে গেছে, সে কিন্তু আর করতে তার পছন্দ হচ্ছে না, সে কিন্তু আর ভালোবাসছে না, এবং নিজের পছন্দের জিনিসগুলো না দিয়ে ফেলছে, মানে আউট হয়ে যাচ্ছে, মানে দিয়ে দিচ্ছে, মানে ধরুন প্রাইজ পেয়েছে, কাউকে দিয়ে দিল, এই প্রাইজটা পেয়েছে তুই নিয়ে চলে যা, প্রপার্টি জিনিসপত্র গুছিয়ে ফেলছে, কি তার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু চলছে অন্য কিছু। ক্লিয়ার? তো এগুলো কিছু সাইন্স যেগুলো কিন্তু আমরা রেগুলার লাইফে ডিল করতে গেলে আমরা কিন্তু এগুলো তাদেরকে হেল্প আউট করতে পারব। আমার এইটুকুনি বলার ছিল। স্ট্রেস অ্যান্ড সুইসাইডটা আমি জাস্ট বললাম বিকজ স্ট্রেস রিলেটেড সুইসাইড গুলো হয়, সেজন্য আমি সুইসাইডের পয়েন্টস গুলো আপনাদেরকে বললাম। থ্যাংক ইউ। ধৈর্য ধরে আমাকে